গোছানো লাগবে। আর এই তো ওই সময় আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। বাংলাদেশ থেকে আমাদের আসার দিনের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও আমরা লং টাইম আগে এসেছি, আমার ভিডিওগুলো তো আপলোড করতে অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, আজকে আসার ঠিক একদিন আগে আম্মুর ওখানে শেষবারের মতো যাচ্ছি। আম্মু একটু রান্নাবান্না করেছে, আমার ছোট বোনের ফ্যামিলিও আসবে। তো এখানে আমাদেরকে আমার শ্বশুর শাশুড়িকে বলেছিল। তো আজকে আম্মা শরীরটা একটু খারাপ, আম্মা যাবে না। তো এখানে আমরাই রেডি হয়ে নিচ্ছি। আর বাইরে এত বেশি গরম যে মানে বের হতেও ইচ্ছা করে না। আর এবার আসার পরে আসলে দিনগুলো যে কিভাবে কত তাড়াতাড়ি কেটে গেছে মানে যা ভাষায় প্রকাশ করা না। আমরা যদিও এবার একটু লং টাইম থাকলাম দেশে, তারপরও মানে সময়গুলো যেন খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। তো এখানে যারা রেডি হয়ে গেছে, আমিও এই তো একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমার সোদবাবু তো মানে এত বেশি চঞ্চল হয়ে গেছে, একটু হামাগুড়ি শিখে এখন ওকে ধরে রাখাই মুশকিল হয়ে যায়। আর আমার মনে হয় সব বাচ্চার মায়েদেরই একই প্রবলেম, যে ঘরে সব কিছু পরিষ্কার রাখলেও ঘুরে ফিরে সেই নোংরা যে জিনিসটা, যেমন আমি রুমে পরা যে স্যান্ডেলটা পরি, আমার সোদবাবুর যত খেলনায় পরিষ্কার রাখি, ঘুরে ফিরে ওই আমার স্যান্ডেল, তারপরে চিরুনি, যেগুলো আর কি নোংরা জিনিস, সেগুলোই মুখে নিবে, পরিষ্কার করা জিনিসগুলো মুখে নেবে না। মানে এখন চোখে চোখে রাখতে হয়, এরকম একটা অবস্থা। তো এখানে আমরা রেডি হয়ে আম্মুর ওখানে এখন যাচ্ছি। আর যারা সাদ আব্বুর সাথে অলরেডি চলে গিয়েছে। তো আমাদের বের হতে যেহেতু একটু লেট হয়ে গেছে, বাড়িতে সবাই অপেক্ষা করছিল আমাদের জন্য। তো এসে একদম আগে খাবার দিয়ে দিয়েছে। তো আজকে আব্বু আগে এসে খেয়ে চলে গিয়েছে, যেহেতু আমার মার বাড়ি এবং শ্বশুর বাড়ি কাছাকাছি। তো আব্বু নামাজ পড়ে এদিকে চলে এসেছিল জারাসাতকে নিয়ে। তো জারাসাত এখনও আছে, আর আব্বু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। তো আম্মা যেহেতু আসেনি বাড়িতে, আসলে আম্মার মনটা খারাপ, যেহেতু আমরা চলে যাব। মানে যখন বিদেশ থেকে আসার কথা হয়, তখন বাড়িতে সবাই একদম হাসি খুশি, দুই বাড়িতে অনেক আনন্দ। আর চলে আসার ঠিক 15-20 দিন আগে থেকেই পুরো দুই বাড়িতেই একদম থমথমে একটা ভাব, মানে বোঝাই যায় যে আমরা চলে যাব, সেটার জন্য সবারই মনটা খারাপ। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে আমি কিন্তু বাড়িতেও চলে এসেছি। আমি আসলে এত বেশি একটা ভিডিও করা হয়নি, যেটুকু সময় পেরেছি বাড়িতে সবার সাথে, বোনের সাথে, আম্মুর সাথে একটু সময় কাটিয়ে গেছি আর কি। ভিডিওটা আর ওইভাবে অন করিনি। আর এমনিতেও এবার বাংলাদেশে যে আমি খুব বেশি একটা ভিডিও করা হয়নি আসলে। সোদবাবুকে নিয়ে সবসময় একটু ব্যস্ত থাকা হয়, তারপরে বাড়িতে সবার সাথে সময় কাটিয়ে আর ওইভাবে ভিডিওটা আসলে করা হয়নি। তো বাড়িতে এসেই আমার আবার গোছানোর কাজ, আমার যে জুয়েলারি বিউটি বক্সটা আছে, সেটা সব কিছু জুয়েলারি বের করে গুছিয়ে নিচ্ছি। আসার পরে এগুলো সব আলমারি থেকে বের করে গুছিয়ে সাজিয়ে রেখেছিলাম। এখন আবার সব কিছু গুছিয়ে সুন্দর করে মানে তুলে রাখার পালা। আসলে যখন দেশে এসেছিলাম তখন এগুলো সাজাচ্ছিলাম অনেক আনন্দে। আর এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, মনের কাছ থেকে একটু হলেও কষ্ট লাগছে যে আবার কবে আসব বাংলাদেশে। আসলে আত্মীয়স্বজন যখন রেখে আসি, আমার কেন জানি মনে হয় যে এবার দেশে যাওয়ার পরে তাদের সাথে দেখা হবে কিনা, কিংবা আমি সুস্থভাবে বাড়িতে সবার কাছে আবার ফিরে আসতে পারবো কিনা, সব কিছু মিলিয়ে আসলে মনের কোনো এক জায়গায় অনেক বড় দুঃখ কাজ করে। আর সব কিছু তো আসলে ব্লগে শেয়ার করা হয় না। আমার সোদবাবুর বয়স যখন 2 মাস মতো, তখন কিন্তু কাতারে আমি ভালো রকম অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রায় আর কি 2-3 দিন মতো আইসিইউ ছিলাম। তখন আসলে পরিবারকে অনেক বেশি মনে পড়েছে, কারণ সোদবাবু অনেক ছোট ছিল। আমি তো আইসিইউ অ্যাডমিট ছিলাম, সোদবাবু পুরাটাই ওর বাবার কাছে ছিল। তখন মানে বাড়ির কথা এত মনে পড়তো যে বাড়ির আপনজনরা যদি কেউ থাকতো এই সময়, তাহলে খুব
মনের কাছ থেকে একটা সাহস লাগতো। আর তখন তো আমার শুধু মনে হতো যে আমি মনে হয় না আর বাংলাদেশে বাড়িতে সবার সাথে আমার কখনো আর দেখা হবে। তারপরও হয়তো আল্লাহ পাক আমার নসিবে আরও কিছুদিন হায়াত রেখেছেন বিদায় আমি বাংলাদেশে এবার এসে সুস্থভাবে সবার সাথে ভালো একটা সময় কাটাতে পারলাম, আলহামদুলিল্লাহ। আর বাড়িতে আসার পর থেকেই শুধু মজার মজার খাবার আমার শাশুড়ি আর আমার আম্মু আমরা কোনটা পছন্দ করি সেইগুলোই শুধু রান্না করে করে সামনে দিচ্ছিল। আর এখানে থাকা অবস্থায় আসলে এই খাবারগুলো খুব মিস করি, কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে সব রকমের পছন্দের খাবারগুলো সামনে পেয়ে দেখা যায় যে অল্প খেয়েই পেটটা ভরে যায়, মানে মনটা ভরে যায়। তো এখানে হচ্ছে আম্মা পাটিসাপটা পিঠা বানাচ্ছিল। আর আমি যে আম্মুর ওখানে গিয়েছিলাম আজকে, তো আমরা হচ্ছে যে হোটেল থেকে মিষ্টি নিয়েছিলাম, সেখানে বাইরে খিচুড়ি ছিল আর কি খোলা অবস্থায়। তো সেটা দেখে আমার এত পরিমাণ খেতে মন চাচ্ছিল, তো আমি আম্মুর ওখানে যেয়ে গল্প করছিলাম যে খিচুড়িটা দেখে খুব ইচ্ছা করছিল, কিন্তু বাংলাদেশে আসলে রাস্তার ধারে যে হোটেলগুলো খোলা খাবারগুলো ওইগুলো আসলে পড়ে থাকে, তো মানে খেতে মন চাইলেও অনেক সময় ইচ্ছা করে খাওয়া হয় না, যেগুলো তো ধুলাবালি ওইভাবে খাওয়াটা ঠিক হবে না। মানে খিচুড়িটা একদম পুরো আলগা অবস্থায় ছিল। তো সেটা আম্মুকে বলার পরেই রাত্রেবেলায় দেখি আম্মু খিচুড়ি মাংস রান্না করে পাঠিয়েছে, আম্মাও এখানে পোলাও রান্না করেছে। আসলে মায়ের মন তো বলেছি যে খেতে মন চাচ্ছে, আর যেহেতু আমরা চলে যাব আগামীকালকে, তো আর তো সময় নেই, তো ওই রাত্রেই রান্না করে আবার পাঠিয়েছে। তো খিচুড়িটা দেখে আসলে কি বলবো, আমি লোভ সামলাতে না পেরে আমি তো সঙ্গে সঙ্গে খেতে বসে গিয়েছি। যারা বাবাও খেয়েছে, সাথে আম্মাও পোলাও তারপর মাংস আরও কী কী যেন রান্না করেছিল, আসলে ওইগুলো খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যার সময় সবাই বসে এখানে ওরা মুভি দেখছিল। আর এই যে সব আমাদের দেবর ননদ আছে, আমাদের কাজিনরা, এরা আসলে আমরা আসার পর যে একটা আনন্দ, মানে বাড়িতে যে হই হই একটা ভাব, আমরা যখন চলে যাব পুরো বাড়িটা কিন্তু থমথমে ভাব। আমার শ্বশুর শাশুড়ি একদম পুরো একা হয়ে যাবে। আর এবার তো আমার দেবরও কাতারে চলে এসেছে, মানে বাড়িটা পুরোটাই ফাঁকা। আর এই যে সন্ধ্যার বেলা যে আনন্দটা সবার সাথে, এটা অনেক বেশি মিস করব কাতারে থাকতে। আমি জানি ওরাও আমাকে অনেক বেশি মিস করবে। আল্লাহ পাক যদি আবার সুস্থ রাখে, নসিবে সব কিছু ভালোভাবে রাখে, ইনশাআল্লাহ দেশে যাব, সবার সাথে আবার অনেক আনন্দ করতে পারবো। বাংলাদেশের সবার সাথে থাকা এই সময়গুলো, এই আনন্দগুলো অনেক অনেক বেশি মিস করি আসলে কাতারে থাকতে। আর আল্লাহ পাক সব কিছু ঠিক রাখলে ইনশাআল্লাহ আবারও সবার সাথে দেখা হবে আর কি। তো এখানে আমাদের কিন্তু সব কিছু গোছানো কমপ্লিট, আমরাও রেডি হয়ে যাচ্ছি। আর যা মুহূর্তে আমার আসলে আর ক্যামেরা অন করে ভিডিও করার মতো ওরকম মন মানসিকতা থাকে না। আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাই দেশে থেকে আসার সময়। আমার কেন জানি না, মানে মনে হয় যে বাংলাদেশ ছেড়ে আসতে ইচ্ছা করে না। যখন বাংলাদেশে যাই তখন মনে হয় যে আমি বাংলাদেশেই ভালো থাকি। পরিবারের সুখ ছেড়ে অন্য সুখের সন্ধানে স্বামী সন্তানকে নিয়ে বিদেশের মাটিতে আর কি পাড়ি জমানোটাই হচ্ছে আমাদের প্রবাসী লাইফ। সেখানেই অন্যরকম একটা সুখ খুঁজে নিয়ে আমরা ফ্রেন্ডসদেরকে আপন করে নেওয়াটাই আমাদের কাছে পরিবারের মতো মনে হয়। আমরা যেহেতু সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়েছি, তো আমাদের আর খাবার খেয়ে বের হওয়া হয়নি। আর সন্ধ্যার টাইম এমনিতেও খাবার টাইম না, আর বের হওয়ার সময় আসলে খাওয়াও যায় না।
তো আমরা সিরাজগঞ্জে আসার পরে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিলাম। সিরাজগঞ্জ থেকে আসতে আমাদের 2 ঘন্টা মতো 2.5 ঘন্টা মতো লাগে। তো আসার পরে আমরা রাত্রে খাবারটা এখানে খেয়ে তারপরে আবার ঢাকার দিকে মুভ করবো আর কি। তো এই রেস্টুরেন্টটা দেখলাম যে নতুন হয়তো ওপেন করেছে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খাবারটাও ভালো ছিল। তো এখানে খাবার শেষ করে আমরা তো এয়ারপোর্টে চলে এসেছি। আর আমাদের যে আসলে আজকে এত বেশি ভোগান্তি করতে হবে যেটা আমরা কল্পনাও করতে পারিনি, ভুলটা আসলে আমারই ছিল। যারার বাবা আমাকে বলেছিল যে একদিন আগে এসে ঢাকায় আসলে নর্মালি অনেক সময় আমরা যেহেতু কুষ্টিয়া থেকে আমাদের ঢাকায় আসতে প্রায় 5.5-6 ঘন্টা লাগে। তো আমরা যাওয়ার সময় যেরকম 1-2 দিন ঢাকাতে থেকে তারপরে কুষ্টিয়াতে যাই, তেমন আসার সময়ও একদিন অনেক সময় থাকা হয়। তো এবারও যার বাবা আমাকে বলেছিল যে আগের দিন থেকে তারপরে আমরা পরের দিন ফ্লাইট ধরি। তো আমি আসলে ইচ্ছা করে ভাবলাম যে ঢাকাতে না থেকে ডাইরেক্ট একবারে এয়ারপোর্টে চলে যাই, কারণ বাচ্চা নিয়ে দেখা যায় কোথাও থামার পরে সেখানে আবার সব কিছু বের করো, আবার মানে রেডি হওয়ার একটা ঝামেলা। তো আমি চাচ্ছিলাম না এই প্যারাটা নিতে, যেটার থেকে বেশি প্যারা আমাকে এয়ারপোর্টে নিতে হয়েছে। কারণ আমাদের যে ফ্লাইট ছিল সেটা ডিলে ছিল প্রায় 7 ঘন্টারও বেশি হবে, 7-7.5 ঘন্টার মতো। কারণ আমাদের যে ফ্লাইটটা ছিল তার আগের ফ্লাইটটা কোনো কারণবশত আর কি মিস ছিল, যেটাতে আমাদের আগের ফ্লাইটের প্যাসেঞ্জাররা চলে গিয়েছিল, আর এই জন্য আমাদের ফ্লাইটটা ডিলে ছিল। কিন্তু এই ডিলে কোনো ইমেল কিংবা কোনো মেসেজ তারা আসলে করেনি, যেটা আমরা সবাই এয়ারপোর্টে আসার পরে জানতে পারলাম। আর আসলে আমাদের প্রায় 5.5-6 ঘন্টা কুষ্টিয়া থেকে জার্নি, তারপরে আবার এয়ারপোর্টে 7 ঘন্টারও বেশি বসে থাকা বাচ্চা নিয়ে, মানে কি যে একটা কষ্ট হয়েছিল, যেটা আমার মনে হয় না আমি কাতার লাইফে এতদিন যাতায়াতে করেছি। আর আমার এত পরিমাণ হাতে পেন করছিল। আমার সুতবাবু তো বেশিরভাগ ওর বাবার কাছেই ছিল, তারপরও হয়তো যেটুক টাইম আমার এক হাতের উপর ঘুমিয়েছিল, মানে ওই হাতটার মধ্যে আমি যন্ত্রণা ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম। তো তারপর থেকে সুতবাবু পুরাটা ওর বাবার কাছে ছিল। আমি মানে ব্যথা যন্ত্রণায় সুতবাবুকে কোলেও নিতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো আল্লাহর অশেষ রহমতে অনেক কষ্ট করেছি, কষ্ট করে তো আলহামদুলিল্লাহ আমরা কাতারে পৌঁছানোর পরে আমার ভাইয়া এসেছে নিতে। আবার কাতার এয়ারপোর্টে আসার পরেও সব প্লেনগুলো মনে হচ্ছে একদিনে হয়তো ল্যান্ড করেছে, এত বেশি মানুষ আর এত বেশি লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানে যেদিন মনে হয় যে প্যারা হয় সেদিন মনে হয় সব দিক থেকেই প্যারা হয়। এক তো বাংলাদেশ এয়ারপোর্টে অনেকক্ষণ লং টাইম ওয়েট করে, আবার সেম কাতার এয়ারপোর্টে আসার পরে এত মানুষের ভিড়ে লম্বা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার তো শুধু মনে হচ্ছিল যে একটু যদি মানে কোথাও শোয়ার জায়গা পাওয়া যেত, বসাতেও আর মানে মন চাচ্ছিল না, এমন একটা কষ্ট করেছি। তো যাই হোক, অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছানোর পরে বাসার পরিবেশ দেখে অনেকটা ভালো লাগছিল। কারণ আমরা আসার আগে যারা বাবা আমাদের নিতে যাওয়ার আগে ক্লিনার দিয়ে পুরো বাসাটা ক্লিন করে নিয়েছিল, কারণ সুতবাবু তো এখন হামাগুড়ি দেওয়া শিখে গেছে। তো আর আসার পরে খিদাও লেগে গিয়েছিল, তো বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল না, জাস্ট ঝাল ঝাল কিছু বাইরে থেকে ভর্তা নিয়ে আসলাম। আর এখানে ভাত রান্না করে নিলাম, বাড়ি থেকে আম্মু গরু মাংস রান্না করে দিয়েছিল, সেটা গরম করে এখন আমরা খেয়ে টোটালি রেস্টে চলে যাব। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।